আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন এবং আমি সাথে আছি আব্দুল হালিম হিম। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে দালাল ছাড়া কিভাবে পাসপোর্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, কথাটি কেমন শোনা গেলেও কথাটি সত্য। দালাল ছাড়া কিভাবে কম টাকায় আপনারা পাসপোর্ট করতে পারবেন, একদম বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব আজকের এই পর্বে। তো ভিউয়ার্স, সেজন্য আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা ক্লিয়ারভাবে সুন্দরভাবে কথাগুলো শুনুন, তাহলে আপনারা একদম খুব কম খরচে চিপ রেটে আপনারা পাসপোর্ট করতে পারবেন। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে কানেক্টেড থাকবেন, তাহলে এই ধরনের নতুন নতুন টিপস এবং নতুন নতুন বিভিন্ন দেশের ভিসা তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আজকে কাজের কথায় চলে আসি। সেটা হচ্ছে, ফার্স্টেই বলেছিলাম দালাল ছাড়া পাসপোর্ট। এইটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এইটা আগে এক্সপ্লেন করি। দালাল ছাড়া পাসপোর্ট কথাটি কিন্তু কেমন শোনা যাচ্ছে, কিন্তু কারা এই দালাল বা কেন এই দালাল? আমরা জানি প্রতিটা জেলায় কিন্তু এখন প্রায় পাসপোর্ট অধিদপ্তর হয়েছে, জোনাল পাসপোর্ট অধিদপ্তর। তো আমরা যারা অজানা মানুষ আছি, তারা যদি পাসপোর্ট অধিদপ্তরের আপনার তথ্য কেন্দ্রে যায় এবং সেখানে গেলে কিন্তু তারা আমাদেরকে ডিটেলস বলে দেয় যে আপনার পাসপোর্ট করতে হলে এই লাগবে, এই করতে হবে, এই করতে হবে। কিন্তু এর মাঝখানে একদল এক চক্র, তারা এসে আপনি পাসপোর্ট অধিদপ্তরে যাওয়ার আগেই আপনাকে ধাওয়া করবে যে ভাই পাসপোর্ট করবেন, আমার সাথে আসেন, আমি করে দিব, না হলে আপনার হবে না, এই সেই বিভিন্ন কথা বলবে। আবার এই দালাল চক্র কিন্তু আবার ওই তথ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করে, দালালের মাধ্যমে না গেলে আপনার তথ্যকেন্দ্র পাসপোর্ট অনেক ক্ষেত্রেই জমা নেয় না। তো আমি আপনাদেরকে ডিটেলস বলবো এবং ক্লিয়ার করে দিব, আপনারা এই দালালের কাছে যাবেন না এবং যে প্রক্রিয়াগুলো বলবো সেইগুলো অবলম্বন করবেন, করে পাসপোর্ট জমা দিবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তারা জমা নিবে এবং আপনারা অল্প খরচে অল্প টাকায় পাসপোর্ট করে ফেলতে পারবেন। তো এর জন্য ফার্স্টে আমাদেরকে জানতে হবে পাসপোর্টটা কয় প্রকার। আমরা জানি বাংলাদেশে 3 প্রকারের পাসপোর্ট হয়। এক নাম্বার হচ্ছে অ্যানালগ পাসপোর্ট, যেটা হাতে লেখা হতো, সেটা কিন্তু বাতিল হয়ে গেছে অলরেডি। এবং 2 নাম্বার হচ্ছে এমআরপি পাসপোর্ট, অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট। এবং 3 নাম্বার হচ্ছে ই পাসপোর্ট। তো ই পাসপোর্টটা মাত্র চালু হয়েছে, এখনও অ্যাভেলেবল না সব জায়গা। তো আমাদেরকে এখন করতে হলে এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্টটাই করতে হবে। তো এমআরপি পাসপোর্ট যে আমরা করব, তো এমআরপি পাসপোর্টের আপনার ক্যাটাগরি কি বা ধরন কি, এ বিষয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। এমআরপি পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট 2 ধরনের হয়ে থাকে, একটা সাধারণ আর একটা হচ্ছে আপনার যে জরুরি, যেটাকে আমরা বলে থাকি জরুরি। তো সাধারণটা আপনার কয় দিনে হয়? সাধারণটা আপনি যদি জমা দেন সকল কার্যক্রম সম্পাদন করে, তাহলে আপনার সময় লাগবে 21 দিন। আর আপনি যদি জরুরিটা করেন সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 9 দিন। তো 9 দিন এবং 21 দিন, কিন্তু এর মাঝে ডিফারেন্স রয়েছে, আপনার টাকার ভিন্নতা রয়েছে টাকার। সেটা কি? আপনি যদি সাধারণ পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার ফি দেওয়া লাগবে 3000 টাকা। আসলে আমরা যারা জমা দিয়েছি তারা কিন্তু 3000 দেয়নি, তারা দিয়েছি 3450 টাকা। কিন্তু এটা কেন? 3000 টাকা পাসপোর্ট ফি এবং 15% বা 15% ভ্যাট, টোটাল 3450 টাকা। এবার আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবং যেটা জরুরি করি আমরা, যেটা 9 দিনের মধ্যে দেওয়ার কথা, সেটার ফি মাত্র 6000 টাকা, কিন্তু আমরা দিয়েছি কত? 6900 টাকা। এর কারণ কি? সেখানে রয়েছে 15% ভ্যাট, অর্থাৎ 15% ভ্যাট দিতে হয়। সব মিলায়ে 6900 টাকা আমাদেরকে ব্যাংকে জমা দিতে হয়। এবার চলে আসি স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা পাসপোর্ট করব সেই বিষয়ে। পাসপোর্ট করার প্রথম কাজ, আপনি ফর্মও হাতে নেবেন না, তার আগে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে আপনার টাকাটা জমা করা। তা আপনি দেখবেন যে আপনি কোন ধরনের পাসপোর্টটি করতে চাচ্ছেন, অ্যানালগ না সরি আপনার সাধারণ না জরুরিটা। তা আপনি যে যে অ্যামাউন্টের করতে চাচ্ছেন, যে যে ক্যাটাগরির করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি যদি, আমি সাধারণ দিয়ে বলি, সাধারণ করতে চান তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে 3450 টাকা জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক ব্যাংকেই টাকা জমা নিয়ে থাকে, তো আমি সাজেস্ট করব আপনারা সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিবেন। আপনি সোনালী ব্যাংকে ঢুকবেন এবং দেখবেন যে সেই শাখায় আপনার পাসপোর্টের টাকা জমা নেওয়া হয় কিনা। তো যদি পাসপোর্টের টাকা জমা নেওয়া হয় তাহলে আপনি সেই শাখায় 3450 টাকা জমা দিয়ে একটি স্লিপ নেবেন। আর যদি ওই শাখায় টাকা জমা না নেওয়া হয় তাহলে তাদেরকে বলবেন যে ভাই আমি পাসপোর্টের টাকা জমা দেব,
কোন শাখাতে, সোনালী ব্যাংকের কোন শাখাতে জমা নেওয়া হচ্ছে। তো আপনারা সেই শাখায় চলে যাবেন এবং আপনার ফিটা জমা দিবেন, জমা দিয়ে আপনার ওই ফির রসিদটা আপনার কাছে রেখে দিবেন। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি হাতে লিখে ফর্ম ফিল আপ করতে পারেন অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। তো ফর্ম ফিল আপটা কিসের এগেনস্টে করবেন? আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড এর এগেনস্টে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপটা আমি সাজেস্ট করব, কারণ অনলাইনে যদি আপনারা ফর্ম ফিল আপ করে প্রিন্ট করেন তাহলে সেখানে তথ্যকেন্দ্রে যদি আপনি জমা দেন তাহলে আপনাকে সেটা রিফিউজ করবে না, রিফিউজ করার সম্ভাবনা কম থাকবে। সেই ক্ষেত্রে বলবো আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন। আর কিভাবে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন এটা দেখতে হলে উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন, সেখানে একটি ভিডিও পাবেন যে হাউ টু অ্যাপ্লাই অনলাইন আপনার পাসপোর্ট। তো এই নামে একটা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা নিজে নিজে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা, আপনারা যদি নিজে নিজে ফর্মটা ফিল আপ করতে না পারেন আপনার ইউনিয়ন পরিষদ অফিসে যাবেন, অর্থাৎ প্রত্যেকেরই তো একটা ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদ অফিসে আবার তথ্য কেন্দ্র আছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে তথ্য কেন্দ্র থেকে আপনি ফর্মটা ফিল আপ করবেন। সেখানে 50 থেকে 200 টাকার মধ্যে নিবে, এক এক জায়গায় এক এক রকম নেয়। আপনি সেখান থেকে ফর্মটা ফিল আপ করে প্রিন্ট করে নিয়ে আসবেন, আপনি 50 থেকে 200 টাকার মধ্যে সেটা পেয়ে যাবেন। আর যদি নিজে পারেন, আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে করেন, শতভাগ হয়ে যাবে, আপনারা নিজে করতে পারবেন। নেক্সটে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল, এইবার এই ফর্মটা এবং আপনার যে পাসপোর্ট সাইজ আপনার যে ছবিটা আছে সেই ছবিটা আপনি সত্যায়িত করতে হবে, অ্যাটাস্টেড করতে হবে, এবং এর সাথে আপনাকে ডকুমেন্ট দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার বিজনেস আইডি কার্ড, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন এনওসি লেটার অর্থাৎ নো অবজেকশন লেটার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি সাধারণ পাসপোর্ট করতে চান, অত জটিলতায় না গিয়ে আপনি বলবেন আমি কিছুই না, আপনি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি আপনার পাসপোর্টটি করে নেবেন। আর যদি যেহেতু ব্যবসায়ী হয়ে থাকেন, যদি বড় ব্যবসায়ী হন, সেক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্সটা সাপোর্ট করবেন। তো এইগুলো নিয়ে আপনাকে এইগুলো অ্যাটাস্টেড করতে হবে বা সত্যায়িত করতে হবে। এখন পাসপোর্টের এই ফর্মগুলো জমা দেওয়ার সময় আপনাকে ধরবে এই সত্যায়িতগুলো নিয়ে। আপনি বিভিন্ন জায়গা থেকে সত্যায়িত করবেন, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করবেন, তারপরেও তারা ভুল ধরবে, কারণ ওই তথ্য কেন্দ্রের সাথে দালালের হাত আছে। কোনো দালালের রেফারেন্স ছাড়া তারা জমা নিতে চায় না। সেই ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি আপনার জেলা পর্যায়ে যেয়ে আপনি জজ কোর্টে চলে যাবেন। জজ কোর্টে গিয়ে যে উকিল বার আছে, সেখানে বড় একটা রুম এবং সেখানে প্রচুর উকিল বসে থাকে, বার কাউন্সিল যেটাকে বলে। আপনি সেই বার কাউন্সিলে ঢুকবেন এবং আপনার সকল পেপারস নিয়ে যে কোনো একজনের কাছে জিজ্ঞেস করবেন, ভাই পাসপোর্টের জন্য সত্যায়িত করে কোন ব্যক্তি। ওখানে আপনাকে একজনকে দেখিয়ে দিবে, অনেকেই করে। আপনি একজনের কাছে চলে যাবেন এবং আপনার সকল পেপারগুলো অ্যাটাস্টেড করে নেবেন। সেখানে আপনি কিছু দিতেও পারেন, হয়তো 50 টাকা উনি নিতেও পারে। তো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি দিয়ে দিলেন, দিয়ে অ্যাটাস্টেডটা আপনি নিয়ে আপনি পাসপোর্ট অধিদপ্তরে তথ্যকেন্দ্রে জমা দিবেন। তাহলে তারা আপনার ওইটা রিভিউজ করবে না, কারণ দেখবে যে আপনি একজন লয়ারের দিয়ে আপনি অ্যাটাস্টেড করেছেন। এবং বেশিরভাগ দালালরা ওই লয়ারদেরকে দিয়েই অ্যাটাস্টেড করে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারটা রিফিউজ করবে না, আপনার পাসপোর্টটি তারা জমা নিয়ে নেবে। এবং জমা নেওয়ার পরে আপনাকে তারা একটা স্লিপ দিবে, ছবি উঠাবে, ছবি উঠানোর পর একটা স্লিপ দিবে। তো স্লিপটা নিয়ে আপনি আপনার কাছে সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ করার পরে আপনার কয়েকদিন পরে আপনার ঠিকানাতে ভেরিফিকেশন আসবে। এখন আপনার যদি দুইটা ঠিকানা হয়ে থাকে, ফর্ম ফিল আপের সময় যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা আলাদা দিয়ে থাকেন, দুইটা ঠিকানাতেই ডিএসবির ভেরিফিকেশন যাবে এবং সেই ভেরিফিকেশনে আপনার কি হবে, সেই ভেরিফিকেশনে ডিএসবি আসবে এবং আসার পরে আপনার কাছ থেকে কিন্তু কিছু অ্যামাউন্ট তারা দাবি করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা আপনার ভেরিফিকেশনের জন্য যে আপনার বিদ্যুৎ বিলের যে বিল থাকে সেইটার একটা কপি ফটোকপি করে কাছে রেখে দিবেন, তারা সেটা নিয়ে যেতে পারে এবং তারা সেখানে আপনাকে টাকা চাইতে পারে।
অনেকেই সেখানে 500, 1000, 2000 টাকা বিভিন্ন রকম টাকা দিয়ে থাকেন। আমি বলবো আপনারা 1 টাকাও দিবেন না। আমি নিজে পাসপোর্ট করেছি, আমি কিন্তু কোনো সময়ের জন্য 1 পয়সাও কোথাও দিইনি। আমি নিজে নিজে করেছি, নিজে নিজে জমা দিয়েছি, নিজে নিজে। তারা ডিএসবি ভিজিটে আসছে, আমি তাদেরকে রিটার্ন করাই দিয়েছি যে না আমি কোনো করা অ্যামাউন্ট দিতে পারবো না। তাদের তো কোনো অ্যামাউন্ট দেওয়ার কোনো কিছু নাই, তারা আমাকে কী করবে, কিছুই করতে পারবে না। সো আপনাদেরকে বলবো আপনারা কোনো প্রকারের কোনো টাকা দিবেন না। এরপরে ভেরিফিকেশন শেষ হয়ে যাবে, আপনার মেসেজ চলে আসবে বা মেল চলে আসবে যে আপনার পাসপোর্ট হয়ে গিয়েছে, আপনি পাসপোর্টটি সংগ্রহ করুন। আপনি গিয়ে পাসপোর্টটি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং আপনি পেয়ে গেলেন একটা পাসপোর্ট। মাত্র 3450 টাকা আপনার খরচ হলো। এর বেশি কিন্তু আপনার 1 টাকাও কোথাও কোনো খরচ হবে না। এখন আপনার আসা যাওয়া এই খরচগুলো তো আপনার হবেই। তো সাজেস্ট করব আপনাদেরকে ঠিক এইভাবে আপনারা পাসপোর্ট করবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যেন অনেক ভাই যারা প্রতারিত হচ্ছে পাসপোর্ট করতে গিয়ে তারা উপকৃত হয়। আর আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখার জন্য বললাম ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব ভিডিওটির, আপনারা দেখে নেবেন ভিডিওটি। আর যারা অ্যানালগ হাতে লিখে ফর্ম পূরণ করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে পরবর্তীতে হাতে লিখে ফর্ম ফিল আপটাও আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা সেইভাবে ফিল আপ করে জমা দিবেন। এছাড়া যদি পাসপোর্ট রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, অনেক কথাই হয়ে গেল, অনেক সময় ধরেই কথা বলছি। আর কথা অনেক ভাই বলে ভাই আপনার কথা অনেক জোরে হয়ে যাচ্ছে। আসলে যদি জোরে না বলি বা দ্রুত না বলি তাহলে কিন্তু আপনারা অনেক সময় লেগে যাবে, ধৈর্য ধরে দেখতেও পারবেন না, আপনার ধৈর্য হারা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি দ্রুত বলে কথাগুলো শেষ করছি, যেন আপনারা অল্প কথাতেই মানে অল্প সময়ের মধ্যেই কথাগুলো ক্লিয়ার বুঝতে পারেন। তো যারা বুঝতে পারবেন না প্রয়োজন একটু রিপ্লে দিয়ে দেখে নিয়ে বুঝে নিয়েন। আর ভিডিওটি আপনাদেরকে আবারও বলছি অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন, আমি অনেক অনেক শেয়ার চাচ্ছি এই ভিডিওটার। তো যারা এখন পর্যন্ত ভিসা ইনফরমেশনের সাথে যুক্ত রয়েছেন, কানেক্টেড রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নতুনদেরকেও বলছি আবারও যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।